এইরকম একটা পরিস্থিতি, সেইখানে ধরেন যারা আমাদের, এটা হলো একটা আয়রনি, যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য, তারা হচ্ছে পৃথিবীর নিরাপত্তাহীনতা তৈরি করার প্রধান শক্তি, এবং তার মধ্যে তো শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র আছে, তার সাথে তো পাল্লা দেওয়ার মতো কেউ নাই, প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নাই। আমাদের ইউনূস সাহেব গেলেন, কোলাগুলি হইল বাইডেন সাহেবের সাথে, যে গণহত্যাকারীর থেকে আমরা বের হইলাম, গণহত্যার বিচার হবে, গণহত্যাকারী যারা তাদের বিরুদ্ধে একটা সরকার হিসেবে তিনি গেলেন। কিন্তু যার সাথে কোলাগুলি করলেন তিনি তো গণহত্যার জন্য দায়ী, অভিযুক্ত। তিনি তো সারা পৃথিবীতে গণহত্যার একজন অন্যতম নায়ক। যুক্তরাষ্ট্র ছাড়া গণহত্যার বিচার করতে গেলে তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সারি ধরে বিচার করতে হবে একের পর এক, যতগুলো গণহত্যা হয়েছে পৃথিবীতে। এবং তাদের একটা পৃষ্ঠপোষকতা প্রশ্রয়, এটা এই যে সামরিক বাহিনীকে ব্যবহার করা, আপনি ধরেন 50 দশক 60 দশক, ওই সময়টা যখন দেশগুলো উপনিবেশ থেকে বের হইল, তখন এই 50 দশক 60 দশকে এই আর্মির উপরে ভর করে যত ধরনের কু, মিলিটারি কু, আপনি ধরেন ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া, আমাদের এখানে তো আইয়ুব খান ওই সময়, এরা সবাই তো যুক্তরাষ্ট্রের একটা সামরিক যে কৌশল কিংবা নেটওয়ার্ক কিংবা গ্লোবাল তার যে স্ট্র্যাটেজি, হ্যাঁ হ্যাঁ, তার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অংশ, কারণ তাকে এগুলিকে দখল করতে হবে। এবং তখন কমিউনিজম ছিল প্রধান শত্রু, কমিউনিজম ঠেকাইতে হবে। আর কমিউনিজম যখন সোভিয়েত ইউনিয়ন ফল করার পরে তো একটা বিপদ হইলো, যে শত্রু না থাকলে আপনি কি করে এটাকে রেশনালাইজ করবেন। তখন একটা নতুন শত্রু ফ্রন্ট ওপেন করলো মিডল ইস্টে, তখন হলো ইসলাম। তো এবং এই যে ইসলামফোবিক এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো, অনন্ত যুদ্ধ, এই সমস্ত শুরু হলো। মানে মিলিটারাইজেশনটা তার অব্যাহত রাখতে হবে। এবং মিলিটারি হায়ারার্কিটা এরকম, যেটা খুব সুবিধাজনক হয়, যে যদি উপরের দিকে কয়েকজন জেনারেলকে কিনে ফেলা যায় বা করা যায়, তাহলে তখন আর বাকিটা, যেহেতু কমান্ড সিস্টেম এরকম, সুতরাং ওইটা কোনো অসুবিধা হয় না।